স্যার স্যার আছেন? স্যার স্যার তুমি এসেছো? জি স্যার। তোমার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। সরি স্যার, একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে ঠিক আছে, বসো। আরে বসো বসো বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তো তোমার অফিস কেমন চলছে? জি ভালো স্যার। আরে তুমি কি খাবে বলো তো? এই চা খাবে না কফি খাবে? কিছু লাগবে না স্যার। কফি নেই, চাই খাও। হ্যাঁ, আচ্ছা আমাদের ওদের সময় নষ্ট করা উচিত হবে না। আমরা এখন মূল কথা ফিরে আসি। হ্যাঁ স্যার, কথাটা আসলে কিভাবে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। কিভাবে শুরু করবো মানে? এমন ভাবে কথা বলবে আমার সাথে যেন তুমি আমার সাথে আড্ডা মারছো, বুঝতে পেরেছো? জি স্যার। কোনো কিছু গোপন করা চলবে না। তোমার কাছে যেটা গুরুত্বহীন মনে হবে সেটাও তুমি আমাকে বলবে। সব কিছু খোলাখুলি বলবে, বুঝেছো? আসলে সমস্যাটা স্যার আমার স্ত্রীকে নিয়ে। হ্যাঁ, স্ত্রীকে নিয়ে? জি স্যার। একটু খুলে বলো তো। মানে স্যার, ওই আমার স্ত্রী যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছে। দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা তুমি একটু আগের থেকে বলো তো, মানে তোমার বিয়ের আগে থেকে। আচ্ছা তোমার বিয়েটা কী করে হলো? আমাদের বিয়েটা স্যার পারিবারিকভাবেই সম্পন্ন হয়। যদিও পছন্দটা আমারই ছিল, মানে ওর বড় ভাই ছিল আমার পরিচিত। ঠিক প্রেম হয়নি, তবে আমরা দুজন দুজনকে পছন্দ করতাম। পরে আমার পরিবারকে বিষয়টা জানালে পারিবারিকভাবেই বিয়েটা হয়। তার মানে দুপক্ষের কেউ আপত্তি করেনি, এই তো? না স্যার, মানে শুরুতে হয়তো একটু ছিল, মানে আমার বাবা একটু আপত্তি করেছিলেন, কিন্তু কনাকে দেখার পর থেকে আর এ বিষয়ে কোনো আপত্তি তোলেননি। তোমার স্ত্রীর বয়স কত ছিল? কি ব্যাপার বলছো না কেন? আমি তো একজন মনোবিজ্ঞানী, আমার কাছে তোমার সব কিছু খুলে বলতে হবে। না স্যার, আসলে লজ্জা পাচ্ছি না। আমাদের মধ্যে বয়সের পার্থক্যটা একটু বেশি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর লজ্জা পেতে হবে না। বলো এখন বলো। আচ্ছা আচ্ছা, এই তোমার ওই বউয়ের ফ্যামিলির আর্থিক অবস্থাটা কেমন? এক সময় স্যার খুব ভালো ছিল, কিন্তু এখন তেমন ভালো না। আচ্ছা তোমাদের তো একটা বড় বাড়ি আছে না? আর্থিক অবস্থা তোমাদের ভালোই নাকি? ওই বাড়িটাই স্যার, ওটা আমার আসলে নানার বাড়ি ছিল, আমার মা পেয়েছিলেন। আর এখন আমার চাকরির উপরেই আমার পরিবার নির্ভরশীল। আচ্ছা তোমার স্ত্রীর এমন কি গুণ আছে যা তোমাকে মুগ্ধ করে? আহ, ও খুব ভালো গান গাইতে পারে। ওর গলাটা স্যার খুব মিষ্টি। স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও পুরস্কারও পেয়েছে অনেক। আর তুমি তোমার বিবাহিত জীবনের কথা বলো। আমাদের বিবাহিত জীবনটা স্যার সুখেরই বলা যায়। কখনো যে ঝগড়াঝাটি হয় না তা না, কিন্তু কণার মতো বুদ্ধিসম্পন্ন মেয়ে খুব কমই হয়। মানে কখনো কোনো অন্যায় আবদার নেই, তারপরে আমার অফিসের কাজের প্রেশার নিয়ে কোনো অভিযোগ নেই, বা আমার সাধ্যের বাইরে তার কোনো চাহিদা নেই। আমি বড় গলায় বলতে পারি যে আমার বিবাহিত জীবন নিয়ে আমি সুখী, গর্বিত। ওর আচরণ নিয়ে আমাদের পরিবারের কেউ কখনো আপত্তি করেনি, বা ও কারো সম্পর্কে কোনো অভিযোগ করেনি। মানে সব মিলিয়ে বলা যায় যে ওকে নিয়ে আমাদের পরিবারে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই বছরখানেক হয় পরিস্থিতি একটু একটু করে পাল্টাতে শুরু করে। মানে ওর মধ্যে কিছু অস্বাভাবিকতা দেখা দেয়, মানে এমন কিছু আচরণ করে যেটা আমাদের পরিবারের সবার কাছেই একদম অপ্রত্যাশিত। একটা উদাহরণ দিতে পারো? জি স্যার, আহ, অনেকগুলো ঘটনা আছে। যেমন একটা ঘটনার কথা বলি। আহ, সেদিন অবশ্য আমি বাসায় ছিলাম না, আমার মাই আমাকে বলেছিলেন। বলবো স্যার? হ্যাঁ নিশ্চয়ই, বলো বলো। মানে সেদিন পরিবারের সবাই একসঙ্গে খেতে বসেছে, বাবা মা সবাই। আর খেতে বসলে সাধারণত কনাই খাবার পরিবেশন করে। বৌমা, আজকে রান্নাটা অন্যরকম লাগতেছে। কেন মা, খারাপ হয়েছে? না মা, রান্ধনটা খুবই ভালো হয়েছে, কিন্তু এইরকম রান্ধনা রান্ধে না। কেন মা? তোমার শ্বশুর তাইলে 3 বেলার খাওন 1 বেলা খাইয়া ফেলাবো, তারপর ডাক্তারের কাছে দৌড়ো। কত দৌড়াও তুমি? শোনো, বেশি প্রশংসা করো না।
কেন প্রশংসা করলে কি হবে? আমার বৌমার আমি প্রশংসা করব। রান্ধন খারাপ হয়ে যাবো। হ, তোমারে কইছে খাও তো চুপ করে। বাবা আপনাকে আরেকটা মাছ দিই। বৌমা সব করে কইতেছে লও না। রাখো, সময় হলে নিয়ে নেব। বাবা ডাল দিব? বাবা ডাল দিব? এইটা কি করলে বৌমা? কি করলে তুমি? হ্যাঁ? ধমকে কথা বলবেন না, একদম ধমকে কথা বলবেন না। বৌমা তুমি কি কইতেছো? তোমার মাথা ঠিক আছে তো? ঠিকই করেছি মা। বাবাকে আমি কত সুন্দর করে কতবার বললাম ডাল নেবার মতো, কিন্তু বাবা আমার কথার উত্তরই দিল না। তাই বলে তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শান্ত হও তুমি, শান্ত হও মা। আমি শান্ত হবো না? আমার আমার কথা কি কোনো দাম নাই মা? কতবার বললাম বাবাকে আমার কথা কোনো দাম দেবে না বাবা, আমি কোনো কথার দাম দেব মা, মা, না, তোমার কথা দাম দিবে, নিশ্চয়ই দাম দিবে। দেয় না মা। বাবাকে কতবার চলো মা, ঘরে চলো। না, আমি যাবো না। আহারে চলো চলো, কতবার বললাম লক্ষ্মী না শোনো। আমার কথা কোনো দাম দেয় না মা। দান দিবে, আমরা সব করে দান দিবে। চলো চলো মা, চলো। আচ্ছা, তুমি তোমার স্ত্রীকে সময় দাও কেমন? তেমন একটা স্যার দিতে পারি না, মানে অফিসের কাজে তো সারাদিন বাইরে থাকতে হয়। রাতের বেলায় ব্যস্ত থাকো? না, রাতে স্যার একটা মজার ব্যাপার হচ্ছে যে মজার ব্যাপার? কি মজার ব্যাপার? রাতে স্যার আমরা লুডো খেলি। লুডো খেলো জি স্যার। স্ত্রীর সাথে জি স্যার। রাতের বেলায়? জি স্যার। তুমি নিশ্চয়ই হারো? জি স্যার। আমি হারলে স্যার কন্যা খুশি হয়, তাই বেশিরভাগ সময় আমি হারি। তোমার বউর কাছে তো তোমাকে হারতেই হবে, তাই না? আচ্ছা, তোমাদের বিয়ে হয়েছে কতদিন বলো তো? এই স্যার এই 2 বছর 8 মাস। তোমাদের ছেলে মেয়ে? জি না স্যার। তোমরা কি আরো পরে সন্তান নিতে চাচ্ছ? না স্যার। আচ্ছা, ব্যাপারটা কি এরকম যে তোমরা সন্তান নিতে চাচ্ছ কিন্তু হচ্ছে না? জি স্যার, আমরা প্রথম থেকেই সন্তান নিতে চেয়েছি, কিন্তু আচ্ছা, তোমরা কোনো ডাক্তারের কাছে গিয়েছো? জি স্যার, আমরা 3বার টেস্ট করিয়েছি। ডাক্তাররা প্রতিবারই আমাদের নিশ্চিত করেছেন যে আমাদের কোনো সমস্যা নেই। এটা একটু অস্বাভাবিক। আচ্ছা, তোমার কি মনে হয়? আমার মনে হয় যে স্যার এটা কোনো তেমন সমস্যা না। সন্তান আজকে না হোক কালকে হবে, কিন্তু সমস্যাটা আসলে বাড়ির আর সবাইকে নিয়ে। সেটা আবার কেমন? মানে আমি আসলে বিষয়টা তো গুছিয়ে বলতে পারবো না, তবে মাসখানেক আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা বলি। বলো। সেদিন আমরা গিয়েছিলাম ডাক্তারের কাছে। ওই দিনে আবার আমার ছোটো বোন বেড়াতে এসেছিল আমাদের বাসায়। তারপর তোমার কতবার আমার শ্বশুর বাড়িতে দাওয়াত করলাম, তুমি কিন্তু একবারও যাও নাই। আমি তাদের কাছে মুখ দেখাতে পারতেছি না। আরে যাবো কি, যাইতে তো চাই, দেখিস না কাজকর্মে ব্যস্ত থাকি। হ্যাঁ, তুমিই ব্যস্ত। পৃথিবীতে আর কেউ কাজ করে না, কেউ বোনের খোঁজ খবর নেয় না, বোনের শ্বশুর বাড়িতে যায় না। একটা শোনাইলাম আমারে না? আরে যাবো যাবো, এত ব্যস্ত হচ্ছিস কেন? আচ্ছা তোমরা কি শুরু করলে? ঝগড়া করছো কেন? আরে হ্যাঁ, আমার ভাইয়ের সাথে আমি ঝগড়া করি, তোমার কি? আর তাই তো, আমরা ভাই বলে যা খুশি তাই করো, তোমার কি? যার জন্য করি চুরি সেই বলে চোর। করো, ঝগড়া করো। ও বউ, আরে আরে দেখছো নে মিষ্টি খা। কিসের মিষ্টি মা? ওই যে আমাকে পাশের বাসার খল্লি সাহেব আছে না, তার ছেলের ঘরে নাতিন হয়েছে, ওই মিষ্টি দিছে। খলিল সাহেবের পোলা? খলিল সাহেবের পোলা না বিয়ে হইলো গেল বছর, তার ঘরের নাতির মিষ্টি খাইতেছি। খুশির খবর হয়েছে, ওই জন্যই তো মিষ্টি দিছে। হ্যাঁ, তা তো দিবই। আমার পোলার বিয়ে হয়েছে কয় বছর? আস্তে কত কম, বাড়ির মধ্যে আর অশান্তি করেন না, বৌমা শুনলে মনে কষ্ট পাবে। বৌমা শুনলে কষ্ট পাই, বৌমা কষ্ট পাইবে, আর আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট কে দেখে? বাজার
বাজান তোরে আমি কোনোদিন জোর দেই নাই। বাপের মুখের দিকে তাকায় একটু রহম কর বাপ। বাবা তুমি একটু চুপ করবা? আরে আমি চুপ তো থাকতেই চাই, তুই খালি আরেকটা বিয়াতে রাজি হয়ে যা, আমি জীবনের জন্য চুপ হয়ে যাবো। বাবা তুমি এসব কি বলতেছো? তোমার তোমার মাথা ঠিক আছে? দেখো তোমার ঠিকই তো ভাইজান, বাবা তো মন্দ কিছু বলে নাই। মিলি, আমি তোর চেয়ে বয়সে বড়, ছোট না। আমি ভালো মন্দ তোর চেয়ে বেশি বুঝি। কিন্তু ব্যাপারটা একবার ভাইবা দেখো, আর আরেকবার বিয়ে করলে সমস্যাটা কি? আর চপ, আর একটা কথা বলবি না। আমার ভালো মন্দ তোর বোঝার দরকার নাই। আমার সংসারে আগুন দিবি না। তারপর সেদিন রাতের বেলা, বুঝলেন স্যার? রাত আনুমানিক কটা হবে? এই 10টা, 10:30। 10টা, 10:30। আচ্ছা, কণা তখন কোথায় ছিল? আমার পাশে। তারপর করা রাতের ওষুধ খেয়েছো? ভুলে গিয়েছি, যাও এখন খেয়ে এসো, যাও। যাচ্ছি। আহা যাও, না করে যাও, এক করে খেয়ে এসো, যাও। আচ্ছা, আপনি যে আপনার ছেলের আবার বিয়া করাতে চাইতেছেন, এটা অন্যায় না? কিসের অন্যায়? কিসের অন্যায়? এত কিছু বুঝেন আর এইটা বুঝেন না? না, আমি এটার মধ্যে কোনো অন্যায় দেখি না। শুনেন, আপনার ছেলের বউয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকতো, তাইলে আপনি আপনার ছেলেরে বিয়া করাতে পারতেন, এই চাওয়াটা অন্যায় হইতো না। কিন্তু ডাক্তার সাহেবরা তো বলছে আমাকে বৌমার কোনো সমস্যা নাই, তাহলে আপনি যে এখন এই অন্যায়টা করতেছেন, এটা তো বড় অন্যায়। না, এটা কোনো অন্যায় না, কারণ আমি জানি ওই মায়ের মধ্যেই সমস্যা। কি সমস্যা? আমি মৌলভী সাহেব হুজুরের লগে কথা কইছি, তাই না আমারে বলছে জিনের আসর হইলেও এমন হইতে পারে, আর আমার পোলা বর উপরে জিনা আসর করছে, সেই জন্য তার কোনো সন্তানাদি হইতেছে না। বহুত তাকতি জিন, তাকতি জিন, খুব শক্ত, খারাপ খারাপ জিন। ওই বেটা বেশি বুঝে, আপনি যেমন বেশি বুঝে, ওই বেটাও এরকম বেশি বুঝে। এবার বেশি হচ্ছে। শুনেন, খবরদার এইসব ফালতু কথা আর কোনোদিন বলবেন না, কই দিলাম। বলবেন কইছিলাম উনি বেশি হচ্ছেন। কি হলো? তোমার ওষুধ খেতে এতক্ষণ লাগলো? কথা বলছো না কেন? তাই করা কনা, হ্যাঁ। আরে কি হচ্ছে? তুমি আবার বিয়ে করো। কি? আমি বললাম তুমি আবার বিয়ে করো। আমার তো আমার সন্তান হবে না, আমি আমার উপর জিন ভর করেছে। আরে তুই এমন করছো কেন? কি বলছো সব? তোমাকে আবার বিয়ে করতে হবে, বাবা মা যেটা বলে হ্যাঁ, তোমাকে শুনতে হবে। এই কোনা, বিয়ে করো। আর কোনা এমন করছো কেন? তুমি বিয়ে করো, এই আর কোনা, তুমি বিয়ে করো। মা, তুমি বিয়ে মা, মা এদিকে এসো, দেখো যে কোনা কেমন করছে। করো। এই এই, তুমি কি আরেক কাপ চা খাবে? জি না স্যার। খাবে, ঠিক আছে। আচ্ছা, তোমার বোনের কথা বলছিলে, বোনের কি যেন নাম? মিলি। মিলি, আচ্ছা। মিলি কি বিয়ে দিয়েছো তো না? জি, চিটা। চিটাগাঙ্গে। আচ্ছা, ওর স্বামী কি করে? ওদের একটা ছোটখাটো ব্যবসা আছে।
ব্যবসা। আচ্ছা, তোমার স্ত্রীর সাথে মিলির সম্পর্ক কেমন? ভালো মন্দ দুটো মিলিয়ে স্যার, তবে মিলি সবসময় বাবার সাথে তাল মিলিয়ে চলে। তুমি যা বলছো তাতে তো মনে হচ্ছে যে তোমার স্ত্রীর সাথে তোমার মায়ের খুব ভালো একটা সম্পর্ক আছে। জি স্যার। আর তোমার? কথাটা বুঝলাম না স্যার। ওর সাথে তোমার সম্পর্কটা কেমন? আচ্ছা, ওর সাথে কি তুমি সব বিষয় শেয়ার করো? জি স্যার, তবে একটা ব্যাপারে করি না। সেটা কি? মানে আমি প্রতিদিন একটা করে সিগারেট খাই, এই ব্যাপারটা ওকে বলি না। কেন? ভয় স্যার। তুমি বউকে ভয় পাও? জি স্যার। ছি সাহেব, তুমি বউকে ভয় পাও? হ্যাঁ, তুমি না পুরুষ মানুষ। আর ভয় পেলে কি সেটা বলতে হবে? এই যে দেখো, আমার সংসারও নেই, আমার বউও নেই, আমি ভয়ও পাই না। আচ্ছা সাহেব, ডাক্তার যে ওষুধগুলো তোমাদের দিয়েছে সেগুলো কি তোমরা ঠিকমতো খাচ্ছ? জি স্যার, আমি তো খাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে কণা ঠিক মতো খাচ্ছে না। কি বুঝলে? মানে আমি একটু অনুমান করেছিলাম আগেই, তা একদিন প্রমাণও পেয়েছি। মানে সেদিন ছিল ছুটির দিন, আমি দুপুরবেলা খেয়ে ঘরে রেস্ট নিচ্ছি। ওষুধ খেয়েছ কণা? ওষুধ খেয়েছ? কি হয়েছে কণা? এই, কি হয়েছে? কিচ্ছু না, এসো একটু ঘুমোবো, এসো রেস্ট নাও, আসো এসো। আমি একটু ছাদে যাই। ছাদে? এই অসময় কেন? একটু যাই। ঠিক আছে চলো, আমিও যাবো, চলো। না, তুমি ঘুমো, আমি যাব আর আসবো। আচ্ছা। মা, মা, মা একটু শোনো তো। কি রে, ডাকিস কেন? আচ্ছা মা, কণা কি ঠিক মতো ওষুধ খায়? কি হলো, কথা বলো না কেন? হ্যাঁ, আমার তো মনে হয় ও ঠিকঠাক মতো কোনো ওষুধই খায় না। আর তুই যে তাবিজ এনে দিছিলি ওইটাও মনে পড়ে না, খুলে রেখে দিছে। এই যে দেখো, তাহলে তুমি আমাকে আগে বলবো না? না, তুই সারাদিন এত কাজকর্মের মধ্যে নানা চিন্তা ভাবনা নিয়ে থাকোস, আর আমি ভাবছিলাম যে ভালো মতো শিওর হয়ে এলোই তারপরে কমু।
মা আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি কই কি তুই বৌমারে কোনো বড় একজন কবিরাজের কাছে নিয়ে যা। কেন মা? না, বৌমা সারাদিন ঘরের মধ্যে একলা একলা থাকে, কোনো সময় দেখি আবার হাসতেছে, কোনো সময় আবার কাঁদতেছে। আমার এসব ভালো লাগে না। আমার তো মনে হয় ওরে কিছু ধরছে। ধরছে? কি ধরবে? কি যে বলো না তুমি মা। না, আমি সত্য কইতেছি। আমাকে ওই পাশের বাড়ির কবির সাহেবের ছেলের বউ, তারও এরকম হয়েছিল। কত ডাক্তার কবিরাজ দেখেছে, কিছু হয় নাই। শেষে কোন হুজুরের কাছ থেকে পানি পড়া আয়না দিছে, তাবিজ আয়না দিছে। এখন তো শুনি সে মায়া খুবই ভালো। মা তোমার কথা মতো তো আমি কম কবিরাজের কাছে যাই নাই। হুজুর ওজা ফকির এগুলো বাদ আছে। এইবার তুই শেষবারের মতো আমার কথা শুন বাপ। ঠিক আছে, আমার একটু চিন্তা করার সময় দাও। তার মানে তুমি কবিরাজের কাছেও গেছো? ওঝা, হুজুর? জি স্যার, মানে যেতে হয়েছে আসলে পরিবারের চাপ। মানে আমাদের পরিবারের সবাই বিশ্বাস করে যে আমার স্ত্রীর উপর জিনে ভর করেছে। আর ফকির ওঝা হুজুর এগুলো ছাড়া তো জিন তাড়ানো যায় না। তুমি কি জিনে বিশ্বাস করো? না স্যার, আমি বিশ্বাস করি না। কিন্তু আসলে কোনো লাভ হচ্ছিল না, কোনো উন্নতি হচ্ছিল না, এই জন্যই আসলে যেতে হয়েছে। আর আমারও স্যার মন মানছিল না। আচ্ছা, তুমি যে ওদের কাছে গিয়েছিলে কোনো লাভ হয়েছে? কোনো অগ্রগতি? আচ্ছা, তোমার কি মনে হয় তোমার স্ত্রীর মূল সমস্যাটা কোথায়? এইটা তো স্যার আমি বলতে পারবো না। তবে স্যার আমি কোনো কুল কিনারা পাচ্ছি না বলেই তো আপনার কাছে আসছি। তবে আমার বিশ্বাস যে আপনি একটা সমাধান দিতে পারবেন। না শাহেদ, আমি তোমাকে জোর করে কিছু বলতে পারছি না। আমি কোনো আশা খুঁজে পাচ্ছি না। না না, এটা কোনো কথা হইতে পারে না। মনে যা চাইলো তাই করবো। আচ্ছা আমাকেও তো বিয়ে হয়েছে, আমরা তো সারাদিন শ্বশুর বাড়িতে মাথা নিচু করে থাকি, এত রাগ তো দেখি নাই। তো কি কর তোমরা, বউটা বাইর করে দেবো? কি হয়েছে মা? কিছু হয় নাই। কিছু হয় নাই তো মুখ ভার করে আছো কেন? কি হয়েছে বাবা? কি আবার হইব? এই বাড়িতে সব সময় যা হয় তাই হয়েছে। ভাবি আজ তোমাকে ঘরের শোকেজের গ্লাস ভেঙে ফেলছে। মাগো মা, কত রাগ! আহ, তুই চুপ কর। যাও বাবা, ঘরে যাও, ওর সঙ্গে কথা কও, আমার মনে হয় ঠিক হয়ে যাব। কি হয়েছে কনা? কনা কি হয়েছে? আমাকে বলবে না? আচ্ছা ঠিক আছে, আমাকে বলার দরকার নেই। শরীর খারাপ লাগছে? আমাকে মাফ করে দাও। হঠাৎ করে কি যে হলো, মাথাটা গরম হয়ে গেল। আমি আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করবো না। আমি তোমাকে মাফ করে দিতে হবে কেন? তুমি কি এমন করেছো? হ্যাঁ, ক্ষমা করবে না? আহা বললাম তো, এটা তোমার সংসার, তোমার যা ইচ্ছা তাই করবে। আর আমি তোমার উপরে কখনো রাগ করেছি? এর জন্যই তো খারাপ লাগছে। আমি না বুঝলাম না হঠাৎ করে আমার কি হলো। আমি তো কখনো এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কিচ্ছু বোঝার দরকার নেই। তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো এখানে বসে থাকো।
আমি একটু মার সঙ্গে কথা বলে আসি, ঠিক আছে? মার সাথে কেন, কি কথা বলবে মার সাথে? আচ্ছা আচ্ছা, তোমাকে পরে বলবো, হ্যাঁ? এখন না, এই যাবো আর আমি আসবো, তুমি একটুক্ষণ বসো, হ্যাঁ? মা, এই তোমাদের সাথে একটা জরুরি ব্যাপারে আলাপ করতে আসলাম। বাবা, মিলি তুই এসো। ওই আমি একটা সাধকের খোঁজ পেয়েছি। ওই আমার স্যার আছে, উনি তার সম্বন্ধে আমাকে বলছেন। তো করার যে ধরনের সমস্যা, এই ধরনের সমস্যার সমাধানে তার মতো দক্ষ নাকি আর কেউ নাই। কি যে কও না ভাইজান, সাধক আবার কি? সে তোমার কি উপকারে আসবে? জীবনে কোনোদিন এমন কথা আমি শুনিনি। জীবনে তো আপনি আমেরিকাও দেখেন নাই, তাই বলে কি সেটা নাই? তুই ক বাবা। ওই আমি ওই সাধকের কাছে যাব, তার কাছে সব কিছু খুলে বলবো। তো আমার মন বলতেছে এইবার একটা কিছু হবে। কোনখানে থাকেন উনি? সেটা সব কিছু খুলে বলা যাবে না, কারণ তার সম্বন্ধে সব কিছু বললে নাকি গুণ নষ্ট হয়ে যায়, আর তাকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ক্ষতিও হইতে পারে। বাব লক্ষণে যা মনে হয় এটা কোনো সুবিধার লোক না। এত বড় রিস্কে যাওয়াটা ঠিক হবে না। বাবা, তোমাদের কথা যদি আমি ফকির আর মৌলানার কাছে যেতে পারি, তাহলে আমার স্যারের কথা আমি সাধকের কাছে যেতে পারবো না কেন? সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। চলো চলো। না গেলে হয় না? আচ্ছা, তুমি এরকম করলে আমি কি করে যাবো বলো? তুমি একবারও ভেবে দেখছো না তুমি ছাড়া আমার কি অবস্থা হবে? মাত্র তো 2-3 দিন, আমাদের সারা জীবনের ভালোর জন্যে একটু কষ্ট করবে না? থাক, হয়েছে। অন্তত খাওয়া দাওয়াটা ঠিক মতো করো। আমার সব কিছু ঠিক মতো চলবে, তোমার সব ঠিক থাকবে তো? এই যে ওষুধ বললে চলবে না, সময় মতো খেতে হবে, রাতে ঘুমোতে হবে। হয়েছে, এত পাকামো করা লাগবে না। বাইরে তুমি যাচ্ছ, আমি না।
এই দুপুরবেলা ছাদে কি করছো? মিলি, একটা বাচ্চা। বাচ্চা? কিসের বাচ্চা? হ্যাঁ, আমি বারান্দায় দেখলাম বাচ্চাটাকে, আমাকে দেখে বাচ্চাটা দৌড়ে ছাদে চলে এলো, কিন্তু কোথায় বাচ্চাটা? আমি শোনো ভাবি, এসব আবল তাবল কথা বলা বন্ধ করো। আবল তাবল না মিলি, আমি বাচ্চাটাকে দেখেছি, কিন্তু বাচ্চাটা ভাবি, ভাইজান বাড়ি নাই, তোমার এসব পাগলামি বন্ধ করো, পাগলামি যথেষ্ট হয়েছে। পাগলামি পাগলামি করবো তোমার কি মনে হয় আমি পাগলামি করছি? আমি পাগল? এখানে মনে করার কি আছে? তুমি তো পাগলই। তোমার পাগলামি বন্ধ করার জন্যই তো ভাইজান কবিরাজের কাছে গেছে। তুমি আমার ভাইজানের জীবনটা একেবারে শেষ করে দিছো। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ মিলি, ভালো হবে না বলে দিচ্ছি। কি করবা? কি করবা তুমি? হ্যাঁ, কি করব? কি করব? তোমাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলতে। কেমন আছো বাবা? মা কই? মা, এই যে মা। মা কেমন আছো? আমরা তো ঠিকই আছি, তো সাধক বাবা কি ঠিক আছে? তুমি যে কি বলো না বাবা। আচ্ছা মা, এবার সব ঠিক হয়ে যাবে, সাধক বাবা বলেছে। আচ্ছা ঠিক আছে, সব পরে শুনুন না, তুই খায়াটা একটু বিশ্রাম কর, তারপরে শুনুন। না না না, তুমি আসো, আগে আরে- তোমাকে বলি সব। বাবা আসো, মিলিয়া। বসো বাবা। মা, ওই সাধক বাবাজি যে এত দ্রুত বিষয়টা বুঝতে পারবেন এটা আমি চিন্তাও করি নাই। তিনি আমার কাছে পুরো ঘটনাটা 3 বার শুনলেন। কে 3 বার শুনলো? কে বয়রা নাকি? কানে শোনে না? আরে চুপ করেন তো, কথার ভিতরে খালি কথা কন। তারপর না না, মানে 3 বার শোনার কারণ হলো তিনি নিশ্চিত হতে চাইছেন যে আমি কোনো কিছু বাদ দিলাম কিনা। তারপর কি হলো? তখন তিনি আমাকে কিছুই বললেন না, চুপ থাকলেন। রাত্রে যেতে বললেন। রাত্রে আমি গেলাম। যাওয়ার পর তিনি অনেকক্ষণ চোখ বন্ধ করে আমাকে বললেন যে এই বাড়িতে তিনি একটা অস্বাভাবিক কোনো কিছুর গন্ধ পাচ্ছেন। হ্যাঁ, যেই জিনিসটা এই বাড়ির বিশেষ একজনকে সুস্থ থাকতে দিচ্ছে না, এবং ওই জিনিসটা আমাদের বাড়ির এই চতুর্দিকে 4 কোণায়, উপরে নিচে যে কোনো জায়গায় হতে পারে। এই ঘটনাটার জন্য সেই অস্বাভাবিক বস্তুটাই দায়ী। ওই এটার মানে কি রে? কই খুঁজবি? কি খুঁজবি? না, সেটা তো বলতে পারবো না, আগে খুঁজে তো দেখি। তবে বস্তুটা এমন যে আমরা যে কেউ দেখলে সহজে বুঝতে পারবো। এত বড় বাড়িতে তুই কই খুঁজবি? তবে তিনি বলছেন যে এই বাড়ির 4 কোণার যে কোনো দিকে ওই বস্তুটার নিশানা পাওয়া যাবে। কি পাগলের মতো কথা কয়? কিসের নিশানা? বাবা শোনো, আমরা এখন এই জিনিসটা খুঁজবো, দেখি পাওয়া যায় কিনা, তারপর তোমার কথা শুনবো। এই বিলি, আয় তো।
তুই বাবারে নিচে আসতে পারবি, আমি বাড়ির পিছন দিকটা গেলাম। হুম, আর আসার সময় শাবলটা নিয়ে আসবি। মা দেখো, দেখো বাবা। ওমা, এটা করতে গেল? হ্যাঁ, এটা এখন কি করবি? আছে ব্যবস্থা আছে, আমি ব্যবস্থা করতেছি। স্যারের ফ্যামিলিতে আর কে কে থাকে? স্যার তো একা থাকে, স্যার তো চিরকুমার। আচ্ছা, আমি না গেলে হয় না? কেন? না মানে হ্যাঁ। আমার না লজ্জা লাগছে, কি প্রশ্ন করবে কি উত্তর দেবে। আরে বোকা নাকি তুমি, স্যার খুব মজা করবে, তুমি অনেক এনজয় করবে। আসো তো। না তার তুমি যাও, আমি এখানে যাবো। আরে আসো না, স্যার সাথে একটু দেখা করে দেবো। বললাম তো তুমি এনজয় করবো। আমি আচ্ছা ঠিক আছে, 2 মিনিট আমি স্যারের সাথে দেখা করে চলে আসবো, তারপরে আমরা রিক্সায় বসবো। হ্যাঁ ঠিক আছে। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে শাহেদ, এসো এসো এসো, বসো বসো। কেমন আছো? জি স্যার, ভালো, আপনাদের দোয়া। আপনি কেমন স্যার? ভালোই। তো কোত্থেকে এলে? স্যার ওই কনাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, বাসা থেকেই আসলাম। তো কোথায় তোমার স্ত্রী কোথায়? ওই নিচে দাঁড়িয়ে আছে স্যার। আরে ডাকো ডাকো ডাকো। না, ও লজ্জা হচ্ছে আপনার সামনে আসতে যাচ্ছে। আরে লজ্জা কিসে, ডাকো ডাকো ডাকো। আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো তোমার বাড়ির খবর বলো। সব ভালো স্যার। আপনি স্যার সত্যি গ্রেট। আপনার জন্য কনার প্রতি আমাদের বাড়ির সবার আচরণ একদম পাল্টে গেছে স্যার। দূর বোকা, আমি আবার কি করলাম? না না, সত্যি স্যার, আমি এত কিছু করার পর সত্যি হাল ছেড়ে দিয়েছিলাম। আপনি কি একটা অসাধারণ কাজ করে ফেললেন স্যার। মানে কত সহজ কিন্তু অসাধারণ।
ইউ আর গ্রেট স্যার। শাহেদ, দেখো, জীবনের সব সমস্যারই সহজ সমাধান থাকে, কিন্তু আমরাই অযথা তাকে জটিল করে তুলি। ছোট্ট একটা পুতুল, ছোট্ট একটা মিথ্যা কথা, সব সমস্যার সমাধান হয়ে গেল। আচ্ছা, এই পুতুলটা কি তুমি নিজেই পুঁতে রেখেছিলে? না স্যার, আমার এক বন্ধু কাজটা করে দিয়েছিল। ছোট্ট 10 টাকার একটা পুতুল। জি, স্যার।